আসসালামু আলাইকুম। আমি উম্মে রুমানা নূর, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষিকা। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আচ্ছা, আমরা গত পাঠে পড়েছি বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার অর্ধেক অংশ, মানে পাঠ 1 ও পাঠ 2 ও পাঠ 3-এর কিছু অংশ। এখন আমি পড়ব পাঠ 4 ও 5, প্রাচীন বিশ্ব সভ্যতা। অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এ পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। আচ্ছা, গত পাঠে আমরা পড়েছি যে এশিয়া ও আফ্রিকা মহাদেশে প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল। এই পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত আরও কিছু সভ্যতা সম্পর্কে জানব। কি কি আছে? মিশরীয় সভ্যতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন। এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়েই মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করেন। আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা শেখে বিশাল পিরামিড। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয়রা দক্ষ ছিল। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে মিশরীয় সভ্যতাটা গড়ে উঠেছিল 5000 বছর পূর্বে, এবং এই সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মিশরের নীল নদের তীরে। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আর মিশরীয় রাজাদের বলা হতো ফারাও। তারা কি মনে করত? তারা মনে করত তারা মারা যাবার পরও আবার যে পরবর্তীতে যে আমরা যে বলি পরবর্তী যুগ বা মৃত্যুর পরবর্তীতে যে আমরা নতুন আরেকটা যুগে যাব, সেই যুগেও তারাই আবার এখনকার যারা প্রজা আছে তারা আবার রাজা হবে। মানে এখন যারা রাজা আছে তারা মারা যাবার পরও আবার যখন নতুন যুগ আসবে সেই যুগে তারাই আবার রাজা হবে। এটা ধারণা ছিল ফারাওদের মৃতদেহ সংরক্ষণের জন্য আমরা সবাই জানি যে মিশরে বড় বড় পিরামিড রয়েছে। পিরামিড তৈরি করা হয়েছিল। আর পিরামিড তৈরি করে তারা তাদের এই মৃতদেহকে সংরক্ষণের ব্যবস্থা করেছিল। মেসোপটেমীয় সভ্যতা। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশেরীয় সভ্যতা, ক্যালদীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। আচ্ছা, ইরাকের মেসোপটেমীয় সভ্যতাটা ওটা প্রথমে কি ছিল? মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারপর কি পড়তেছি আমরা? মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা কোথায়? মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরের, মানে এই 2টা নদীর মাঝখানে, এই 2টা নদীর তীরের উর্বর ভূমিতে, মানে এই 2টা নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? 2 নদীর তীরবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময়ে কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল। যেমন তখনকার সময় মেসোপটেমীয় সভ্যতার মধ্যে কিন্তু আরও কয়েকটি নতুন নতুন সভ্যতা গড়ে উঠেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশীয় সভ্যতা ইত্যাদি। আচ্ছা, আর এই সভ্যতাটা গড়ে উঠেছিল 4000 খ্রিস্টপূর্ব। একটাও কিন্তু খ্রিস্টাব্দ না, এগুলো প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতা সবগুলো খ্রিস্টপূর্ব সময়েই কিন্তু গড়ে উঠেছিল। মানে এখন তো খ্রিস্টাব্দ চলছে, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব থেকে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়। এর নাম কিউনিফর্ম
লিপি মানে হচ্ছে যে এখন আমরা লিখি যে বিভিন্ন ধরনের অক্ষর জ্ঞান, এগুলোকেই লিপি বলা হয়। মিশরীয়দের লিপির নাম ছিল হাইরোগ্লিফিক, আর মেসোপটেমীয়দের নাম হচ্ছে কিউনিফর্ম। দুই সভ্যতার দুই রকম লিপি। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল, একে বলা হয় জিগুরাত। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন, মানে আইনের ব্যবস্থা করেছিলেন। এশিরীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী, তার মানে হচ্ছে তারা খুব ভালো যুদ্ধ করতে পারত। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ, দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। এছাড়াও দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে রয়েছে চীন সভ্যতা। হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা। সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিল। এর মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময়ের হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। পারসীয় সভ্যতা। আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো। খ্রিস্টপূর্ব 600 অব্দে পারসীয়রা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সম্রাট প্রথম দারিউস। তিনি বিভিন্ন দেশ জয় করে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান রয়েছে। একটি সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি বিশেষ ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিকমতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন, মানে জেলা জেলা এরকম ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারত। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য ও মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক জরাস্ট্রার। পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশই গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপর। প্রাচীন নগর সভ্যতাগুলোর বেশিরভাগ গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। ইউরোপে দুইটি নগর সভ্যতা গড়ে ওঠে, একটি গ্রিসে আর অন্যটি রোমে। গ্রিক সভ্যতা। পুরো গ্রিসে একক কোনো রাজা বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। খাড়া খাড়া পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল। তার মানে হচ্ছে গ্রিসে কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি, একক মানে একটা কোনো রাজা নিয়ে পুরো একটা দেশ গ্রিসে তৈরি হয়নি। খাড়া খাড়া পাহাড় মানে বড় বড় খাড়া লম্বা বড় বড় উঁচু পাহাড়ের মধ্যে এক একটা নগর তৈরি হয়েছিল। এজন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে, মানে একটা একক রাষ্ট্র গঠন করা যায়নি বলে প্রত্যেকটা নগর আলাদা আলাদাভাবে তৈরি হয়েছিল। এ কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগরগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য। বাণিজ্য বলতে আগেই বলেছি এক দেশের পণ্য আরেক দেশে বিক্রয় করাকেই বাণিজ্য বলা হয়। তার মানে গ্রিসে কিন্তু তখন নদী ছিল না, নদী না থাকায় তারা কৃষিকাজ তেমন করতে পারতো না। তাই তারা কি করতো, সমুদ্রের তীরের বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর, মানে সমুদ্রের তীরে যেসব উঁচু উঁচু পাহাড়ের উপর তো রাষ্ট্র তৈরি হতোই, এবং সমুদ্রের তীরবর্তী যে রাষ্ট্রগুলো ছিল তা সেগুলোর প্রধান কাজ ছিল বাণিজ্য করা, মানে এক দেশের পণ্য আরেক দেশে ক্রয় বিক্রয় করা। বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। তার মানে হচ্ছে ওই যে বাণিজ্য করতে যা তারা এক দেশে যে আরেক দেশে তারা ওই দেশটাকে দখল করে নেয়, মানে নিজেদের আয়ত্তে
নিয়ে নেয়। গ্রিসের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের, একটি এথেন্স আর অন্যটি স্পার্টা। দুইটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। এথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র আর স্পার্টায় সামরিক তন্ত্র। গণতন্ত্র, এথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ভোটে তারা রাজা নির্বাচন করবে। আর স্পার্টায় ছিল সামরিক তন্ত্র। সামরিক তন্ত্র মানে হচ্ছে আর্মি বা ফোর্স, বিভিন্ন ধরনের বাহিনী দ্বারা যখন দেশ পরিচালিত হয় ওটাকেই বলছে সামরিক তন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য, নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রিস, বিশেষ করে এথেন্স, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রোমান সভ্যতা, গ্রিসের সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমীয় নগর সভ্যতার বিকাশ ঘটে। সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটি ও ছিল বাণিজ্য নির্ভর। তার মানে রোমান যে গ্রিসের পরে যে রোমান সভ্যতা, রোমে যে রোমান সভ্যতা, তারপরে তার সভ্যতাটাও গড়ে উঠেছিল বাণিজ্য নির্ভর। মানে এক দেশের পণ্য আরেক দেশে ক্রয় করে সেই দেশের সভ্যতা গড়ে উঠেছিল। মানে নগর গড়ে উঠেছিল, রাস্তাঘাট গড়ে উঠেছিল, বাড়িঘর গড়ে উঠেছিল। এক দেশের পণ্য আরেক দেশে বিক্রয় করেই মানুষ তখন তাদের জীবিকা নির্বাহ করত এবং টাকা উপার্জন করত এবং বিভিন্ন তাদের জীবনযাত্রার যে পরিচালনার জন্য যা যা প্রয়োজন তা করত। রোমানরা ছিল যোদ্ধা জাতি। নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। মানে রোমানরা খুব ভালো যুদ্ধ করতে পারত। যুদ্ধ করে করে তারা দেশ জয় করে ফেলেছিল এবং দেশ জয়ের পরে তারা একটা বড় দেশ তৈরি করতে পেরেছিল। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, এমন সব বিখ্যাত সম্রাট রোমের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আচ্ছা, রোমে যেই সব রাজারা সাম্রাজ্য বিস্তার করেছিলেন, একজন হচ্ছে জুলিয়াস সিজার, আরেকজন হচ্ছেন অগাস্টাস সিজার। রোমানরা পাথর ও ইট দিয়ে ঘর বাড়ি, রাস্তাঘাট, ধর্মমন্দির ইত্যাদি নির্মাণ করে সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোমানরা তখন কি দিয়ে ঘরবাড়ি তৈরি করত? পাথর ও ইট দিয়ে। তারপরে ধর্মমন্দির তৈরি করেছিল তারা, নির্মাণ করে সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে তারা সভ্যতা তৈরি করেছিল ইট, পাথর ও ইট দিয়ে বাড়িঘর তৈরি করেছিল, রাস্তাঘাট তৈরি করেছিল, ধর্মমন্দির তৈরি করেছিল। এভাবে তারা তাদের সভ্যতা গড়ে তুলেছিল। পাথরের তৈরি মূর্তি তৈরিতেও প্রাচীন বিশ্বে রোমানরাই সবচেয়ে খ্যাতি লাভ করে। তার মানে হচ্ছে অন্যান্য দেশ যে পাথরের তৈরি মূর্তি তৈরি করেছিল তাদের মধ্যে রোমানরা সবচেয়ে ভালো পাথরের মূর্তি তৈরি করতে পেরেছিল। বিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রোমান বিজ্ঞানীরা। আচ্ছা, এখন তোমরা এই যে এখানে যে নৈবেক্তিগুলো আছে তা অবশ্যই বাসায় অনুশীলন করবে। সৃজনশীল প্রশ্নোত্তরগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, উদ্দীপকগুলো ভালো করে পড়বে, তারপর সেই অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করতে হবে। যেমন এখানে দুটো গল্প আছে, দৃশ্য 1, দৃশ্য 2। তার মানে এই দুটো গল্পের মধ্যে যে তুলনাগুলো করতে হবে তা আমাদের ভালোভাবে তুলে ধরতে হবে, যে কি প্রশ্নটা করা হয়েছে, কিভাবে কোন বিষয়টার উপর তুলনাটা তুলে ধরা হয়েছে, সেই তুলনাটা আমাদের খাতায় ভালো করে লিখতে হবে। সৃজনশীল প্রশ্নোত্তর আছে এই অধ্যায় একটাই। তোমরা এই সৃজনশীল প্রশ্নোত্তরটাও ভালোভাবে পড়ার চেষ্টা করবে। যেমন এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় পাওয়া যায়। এটা 1 নম্বরের উত্তর, যার কারণে এটা 1 লাইনে উত্তর শেষ হবে। প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে আবাসিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরের মান হচ্ছে 2। তাহলে আমাদের আরও 2 লাইন বা 3 লাইন লিখতে হবে। মিতুর ভিডিও চিত্রে দেখা পরিবর্তনকে কি বলে? তার মানে দৃশ্যকল্প 1 থেকে যে প্রশ্নটা করা হয়েছে তা গতে। তার মানে মিতু কি করেছে বা কোন সময়কার কথা বলা হয়েছে তা আমাদেরকে ভালো করে লিখতে হবে। রাফির কাজে সিন্ধু সভ্যতারই প্রভাব লক্ষণীয়। বক্তব্যটি মূল্যায়ন করো। তোমরা এই গ আর ঘ একটু বিশ্লেষণ আকারে লেখার চেষ্টা করবে। প্রশ্নোত্তরটাকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। কি প্রশ্ন করা হয়েছে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবে। বাড়তি কোনো কথা যোগ করে তাতে লেখার চেষ্টা করবে না। গ আর ঘর প্রশ্নোত্তরগুলো কিন্তু বিশ্লেষণমূলক হবে। 1 লাইনে উত্তর লেখা যাবে না। 1 লাইনে উত্তর লেখা যাবে তা হলো প্রশ্ন কতে, আর খতে 2 লাইন বা 3 লাইন দিয়ে তোমরা উত্তরটাকে সুন্দর করে সাজাবে। আজ এ পর্যন্তই। তোমরা এই অধ্যায় পুরোটা ভালো করে
পড়বে এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করবে।